আজকের এই সভায় উপস্থিত সভাপতি, ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড জয় হালদার, এই এলাকার পথ চলতি মানুষ, দোকানদার, ক্রেতা বিক্রেতা এবং আপনারা সকলে, আপনাদের সকলকে আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, লাল সালাম, প্রণাম জানিয়ে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গুটিগত কথা বলতে এসেছি আমরা। এর পূর্ববর্তী নির্বাচনগুলিতে 21 সালের বিধানসভা নির্বাচনে, পরবর্তী নির্বাচনে এই এলাকার মানুষ কখনো তৃণমূল তো কখনো বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছিলেন। তার বদলে কি পেলাম আমরা? রাজনীতির যে লড়াইটা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের নামে হওয়ার উচিত ছিল, হওয়ার কথা ছিল, সেটা না হয়ে সেই রাজনীতির কথাগুলো, রাজনীতির ইস্যুগুলো, কে কি খাবে, কে কি পড়বে, কে কোন ভাষায় কথা বলবে, কার বাড়ি থেকে আজানের সুর ভেসে আসবে, কার বাড়ি থেকে কাসর ঘন্টা শব্দ ভেসে আসবে, সেই দিকে চলে গেল। এমন রাজনীতি তো চাইনি আমরা। ইতিহাসের পাটা উল্টালে দেখা যাবে, যখন রোম সাম্রাজ্য আগুনে জ্বলছে, রোম সাম্রাজ্যের রাজা নিরো তখন তার রাজপ্রাসাদে বসে বেহালা বাজাচ্ছিল। আর আজকে আমাদের দেশের মধ্যে একটা রাজ্য মণিপুর যখন জ্বলছে, মণিপুরের সাধারণ মানুষ যখন রাস্তায় নেমে আসছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তখন হুগলি নদীতে ফটো শুটে ব্যস্ত। এই রাজনীতি তো চাইনি আমরা। কিছুদিন আগে বিজেপি বাজারে সভা করেছে না? বিজেপির নেতারা সিপিআইএমকে গালমন্দ করেছে। বিজেপির বড় বড় নেতারা শুভেন্দু অধিকারী, সুমিং ভট্টাচার্যরা বলছে যে আগে রাম পরে বাম, আগে রামকে আনো তারপর বামের কথা ভাবা যাবে। আরে আমরা বলছি রাম তো আগে থেকেই ছিল। এই রাজ্যের বুকে বামপন্থীরা প্রশাসনিক ক্ষমতায় এসেছে 1977 সালে। আমাদের পার্টি সিপিআইএম আত্মপ্রকাশ করে 1964 সালে। প্রথম বামপন্থী শব্দটার জন্ম হয় ফ্রান্সের পার্লামেন্ট থেকে আজ থেকে সর্বোচ্চ 300 বছর আগে। আর রাম, যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ, ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, তারা তো জানেন রামায়ণ মহাভারত লেখা হয়েছিল হাজার হাজার বছর আগে। রাম তো আগে থেকেই ছিল। তাহলে আজ রাজনীতির ময়দানে কেন নতুন করে রামকে নিয়ে আসা হচ্ছে? আমরা যখন ছোট ছিলাম, 2011 সাল 12 সাল, ক্লাস 2, 3, 4 পড়ি, যেদিন স্কুল থাকতো না, স্কুল ছুটি থাকতো বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যেত, স্কুলে যেতাম না, তখন দুটো কার্টুন চ্যানেল আমরা দেখতাম, পোগো আর কার্টুন নেটওয়ার্ক। সেখানে আমরা দেখতাম রামের জীবনের গল্প। রামচন্দ্র তার ভাইকে নিয়ে বনবাসে যাচ্ছে 14 বছর, আর তার আরেক ভাই ভরত নিজে রাজ শাসনের ক্ষমতা পেয়েও তার বড় দাদা জুতোকে রাজ সিংহাসনে রেখে শাসন করছে। এ তো ত্যাগ, এ তো ত্যাগের ইতিহাস। এই রামায়ণের কথা বলতে শুনেছেন কোনো বিজেপি নেতাকে? বলবে না। যে বিজেপি নেতারা এমএলএ হয়ে, এমপি হওয়ার টিকিট না পেয়ে বিজেপি থেকে তৃণমূলে যেতে 2 সেকেন্ড ভাবে না, তারা তো রামচন্দ্রের রামায়ণের কথা বলবে না। তারা কোন রামের কথা বলবে? যে রাম একটা বিকৃত ছবি তৈরি করে, হনুমানের বিকৃত ছবি তৈরি করে, উগ্রবাদী তৈরি করে, হাতে রামনবমীর দিনে কখনো তরোয়াল কখনো বন্দুক নিয়ে মিছিল করতে দেখবেন, রাজনীতি করতে দেখবেন বিজেপি নেতারা, তো সেই রামের কথা বলবে। পশ্চিমবঙ্গে তো রামায়ণ ছিল। 2012 সাল যখন আমার ঠাকুরদা মারা যায়, এই এলাকার মানুষরা রয়েছে, হিন্দু সম্প্রদায়ের মানুষ মারা গেলে তার শ্রাদ্ধানুষ্ঠানের আগে রামায়ণ হতো। আমার বাড়িতে সেই সময় একটা রামের ফটোগ্রাফ তৈরি করা হয়। রাম, লক্ষ্মণ এবং সীতা দাঁড়িয়ে রয়েছেন, তার পায়ের কাছে হাত জোর করে নতমস্তকে রয়েছে হনুমান। ত্যাগের প্রতীক, প্রভুর প্রতি আনুগত্য। আর এখন দেখবেন এই যে বিজেপি থেকে পতাকা লাগিয়েছে জয় শ্রীরাম লেখা হিন্দিতে, সেইখানে যে হনুমানের ছবি, বিকৃত হনুমানের ছবি, একটা উগ্রপন্থী মনোভাব, এর মধ্যে দিয়ে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, এই প্রোপাগান্ডাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। এর বিরুদ্ধে আমাদের লড়াই। দেখেন না কখনো কখনো হোয়াটসঅ্যাপ খুলে, হোয়াটসঅ্যাপে বিজেপির আইটিএসএল মেসেজ পাঠায় যে মুঘল সম্রাট আকবরের বিরুদ্ধে একা হিন্দু সেনা নিয়ে যুদ্ধ করতে গেছিলেন মহারানা প্রতাপ। আমরা বলছি হ্যাঁ, মুঘল সম্রাট আকবর আর হিন্দু রাজা মহারানা প্রতাপের মধ্যে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল 1576 সালে। এটা যেমন সত্য, সেই যুদ্ধে মহারানা প্রতাপের হয়ে যে প্রধান সেনাপতি ছিল তার নাম হাকিম খাঁ সোরি, একজন মুসলমান। একই রকম আকবরের সেনার যে প্রধান সেনাপতি ছিল সে ছিল জয়পুরের হিন্দু রাজা মানসিংহ। এইগুলো তো ভারতবর্ষে কখনো হিন্দু মুসলমানের দাঙ্গা ছিল না। বিজেপিরা এখন ছত্রপতি শিবাজীকে
জেনজিদের মধ্যে একটা উগ্র হিন্দুত্ববাদের আইকন রূপে প্রতিষ্ঠা করে, তাদের হয়তো এই কথাটা জানা নেই যখন ঔরঙ্গজেবের কাছে ছত্রপতি শিবাজী বন্দী ছিলেন, তখন শিবাজীর ছদ্মবেশে তাকে সেখান থেকে মুক্ত করার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে যে লোকটা ছদ্মবেশে ঔরঙ্গজেবের সেনার সামনে দাঁড়িয়েছিল তার নাম মাদারি মোহাম্মদ, একজন মুসলমান। আমরা বলছি আপনাদের বামপন্থীদের ভোট দিতে হবে না, আপনারা তৃণমূলকে ভুলে যান, বিজেপিকে ভুলে যান, রাজনীতি ভুলে যান, ইতিহাসটা তো সঠিকভাবে জানতে হবে। এই ইতিহাসটা বিজেপি বলবে না কোনো কথা সবাই। তারা কি বলবে? মুসলমান বেড়ে যাচ্ছে, তারা একদিন ক্ষমতা নেবে, এই সবকে বলবে ওরা। এই যে কদিন ধরে বিজেপির নেতারা ভীষণ পোস্ট করছে যে না, এত বছরের ইতিহাসে সর্বোচ্চ প্রায় 92-93% ভোটের পোল হয়েছে, এবার আমরা বিজেপি চলে আসবো। একটা সহজ কথা সহজভাবে বলি, আগে আমাদের বুথে যখন ভোটার ছিল 1200, তখন পোল হতো 900, 1200-তে 900, যারা অঙ্ক জানেন 75% পোল হতো। এসআইআর এর নামে যখন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, গরিব মতুয়া সম্প্রদায়ের ভোটার, দলিত আদিবাসী ভোটারদের নাম বাদ গিয়েছে, তখন সেই মোট ভোটারের সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 950-এর কাছে। সেখান থেকে যখন 900 জন পোল দিচ্ছে, তখন সেই শতাংশটা প্রায় 92-93% হয়ে যাচ্ছে। আরে ভোটার একই রয়েছে, শতাংশ বেড়েছে, কারণ মোট ভোটারের সংখ্যা কমে গেছে। এগুলো তো বুঝতে হবে আমাদের। কারা বলবে? বিজেপি বলবে? যখন স্বাধীনতা সংগ্রাম চলছে, স্বাধীনতা সংগ্রামের সময় এদেশের বিপ্লবীদের, মহান বিপ্লবীদের নিয়ে যাওয়া হতো আন্দামানের সেলুলার জেলে, সেখানে তাদের উপর নারকীয় অত্যাচার করা হতো। আন্দামানের সেলুলার জেলে গিয়ে দেখুন, সবচেয়ে বেশি যে দুটো রাজ্য থেকে বিপ্লবীদের নাম পাবেন, তার মধ্যে একটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, আর অপরটা হচ্ছে পাঞ্জাব। স্বাধীনতার পরে কোন দুটো রাজ্যকে ভাগ করা হলো? এই বাংলা আর এই পাঞ্জাব। কেন? এমনি 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 ভাগ করা হলো বাংলা এবং পাঞ্জাবকে। আরে স্বাধীনতা সংগ্রামের সময় কে হিন্দু, কে মুসলমান, কে পার্সি, কে শিখ, বিপ্লবীরা সেই কথা দেখেনি। তাদের একটা উদ্দেশ্য ছিল ইংরেজদের তাড়ানো, ভারতকে স্বাধীন করা। তাই এই যে ধর্মীয় সম্প্রীতি, হিন্দু মুসলিম সম্প্রীতি যেখান থেকে উঠে এসেছিল বাংলা আর পাঞ্জাব, স্বাধীনতার পরে এই বাংলা এবং পাঞ্জাবকে ভাগ করা হলো। তারা জানতো বাংলা আর পাঞ্জাব যদি এক হয়ে থাকে, মানুষ আরো কাছাকাছি একসাথে থাকে, তাহলে ধর্মের নামে আগামী দিনে দেশকে ভাগ করা যাবে না, ধর্মীয় সুস্কৃতিতে বিজেপিরা চলবে না। 1932 সাল স্বাধীনতা সংগ্রাম তখন তুঙ্গে। মাত্র 15 বছর বয়সে হরকিষাণ সিং সুরজিতরা যখন হোসিয়ারপুর আদালতের সামনে থেকে ব্রিটিশ ইউনিয়ন জ্যাককে নামিয়ে দিয়ে তেরঙ্গা পতাকা তোলার অপরাধে আটক হচ্ছে, তাদের বিচার হচ্ছে। বিচারের সময় যখন হরকিষাণ সিং সুরজিতকে তার নাম জিজ্ঞেস করা হয়, সে বলে লন্ডন তোর সিং, অর্থাৎ যিনি লন্ডনকে তছনছ করে দিয়েছিলেন সেই হরকিষাণ সিং সুরজিতের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীটা আমরা করি। হরকিষাণ সিং সুরজিতের সাজা হয়। সাজার পরে যখন 1947 সাল দেশ স্বাধীন হয়, আগামী দিনে হরকিষাণ সিং সুরজিৎ ছিলেন আমাদের পার্টির সাধারণ সম্পাদক, সেই পার্টিটা আমরা করি। আর আরেকদিকে আরএসএস, আমাদের নেতা হরকিষাণ সিং সুরজিৎ যখন 15 বছর বয়সে তিরঙ্গা পতাকা ওড়ানোর অপরাধে অ্যারেস্ট হচ্ছে, মার খাচ্ছে, সেই আরএসএস স্বাধীনতার 75-70 বছর পরেও, 50 বছর পরেও তাদের দলীয় দপ্তরে আরএসএস এর কার্যালয়ে তিরঙ্গা পতাকা ওড়ায়নি, কারণ সেই পতাকা নাকি অশুভ তাদের মতে। আপনাদের কাছে চ্যাট জিপিটি আছে, মেটা এআই, গুগল জিমিনি আছে, যে তথ্যগুলো বলছে একটু ফ্যাক্ট চেক করে নেবেন। একটা তথ্য যদি ভুল বলি, আগামী দিনে বিজেপি নেতারা বলবে যে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন কর্মী ভুল বুঝিয়ে গেছে আপনাদের। তাদের তো সেই সুযোগ রয়েছে, আপনাদের হাতে ফোন আছে এখন, আপনারা এই মুহূর্তে চেক করে নিতে পারেন। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলবে না, এটা আমরা বলছি। যখন স্বাধীনতা সংগ্রামের সময় আমরা লড়াই করছি, ভগৎ সিং লড়াই করছে, সেই সময় যে লোকটা মুচলেখা দিয়ে বেরিয়ে এসেছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের পা চেটেছিল, সে তার নাম ছিল বিনায়ক সাভারকার, আগামী দিনে আরএসএস এর প্রতিষ্ঠাতা। এগুলো তো ইতিহাস, আমাদের তো জানতে হবে এগুলো। আগামী দিনে এই যে বিজেপি নেতারা একটা কথা বলছে না, হিন্দু খাতরে মে হ্যায়। 500 বছর যখন মুঘলরা সাম্রাজ্য করলো, পরবর্তী 200 বছর যখন ইংরেজরা শাসন করলো, তারপরে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী,
মনমোহন সিং প্রধানমন্ত্রী, ততদিন হিন্দু খাতরেমে ছিল না। 2014 সালের পরে RSS এর দুই গাধা, একটা অমিত শাহ আর একটা নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলো, তারপর থেকে হিন্দু খাতরেমে চলে এলো। তাহলে আমরা বলছি, जिन लोगों के वजह से आज हिंदू खतरे में है, सबसे पहले उन लोगों को ही उनके कुर्सियों से निकालना पड़ेगा, তারপরে হিন্দুরা হয়তো সুস্থভাবে থাকবে। এ রাজ্যে এসআইআর হয়েছে, 91 লক্ষ ভোটারের বাদ গেছে। কি বলেছিল বিজেপি? প্রাক্তন তৃণমূল নেতা, তৃণমূল থেকে টাকা খেয়ে সারদা নারদায় দুর্নীতি করে বিজেপিতে গিয়ে এখন বেশি বুক বাজিয়ে কথা বলছে শুভেন্দু অধিকারী। কি বলেছিল? আমাদের চেয়ে আপনারা ভালো জানেন। বলেছিল না, মুসলমান রোহিঙ্গা তাড়াবো, অনুপ্রবেশকারী তাড়াবো। এই যে 91 লক্ষ ভোটারের নাম বাদ গেল, আমাদের এই এলাকায় অজস্র মানুষের নাম বাদ গেছে। সবচেয়ে বেশি বাদ গেছে গাঙ্গাপুর মধ্যপাটে। তারা কি রোহিঙ্গা? তারা বাংলাদেশি? আর এই রাজ্যে 91 লক্ষের মধ্যে প্রায় 60 লক্ষ যে ভোটারের নাম ডিলিট হয়েছে, বাদ গেছে, সেই 60 লক্ষ ভোটার হিন্দু সম্প্রদায়ের মানুষ। প্রশ্ন করবেন না বিজেপি যখন বাড়ি বাড়ি ভোট চাইতে যাবে, যে তোমাদের নেতা শুভেন্দু অধিকারী তো বলেছিল যে রোহিঙ্গা দাঁড়াবে, আমি কি রোহিঙ্গা যে আমার নামটা বাদ গেল? এইগুলো তো আমাদের বলতে হবে। এই বিজেপির রাজনীতির বিরুদ্ধে আমাদের লড়াই। রাজনীতির লড়াইটা জাতের নয়, ধর্মের নয়। রাজনীতির লড়াইটা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের লড়াই। সেই লড়াইকে মজবুত করতে আমাদের প্রার্থী এই এলাকায় কমরেড অরিন্দম বিশ্বাস। অরিন্দম বিশ্বাস পেশায় একজন স্কুল শিক্ষক। এই রাজ্যের সরকারি স্কুলগুলোর অবস্থা আপনারা জানেন। কোথাও শিক্ষক নেই, কোথাও ছাত্র নেই। একটা স্কুলে 5 জন শিক্ষক, হাই স্কুল চালাচ্ছে 300 জন স্টুডেন্ট, অঙ্কের শিক্ষক নেই, ভূগোলের শিক্ষক নেই। কি অবস্থা সেই স্কুলগুলোর? একজন শিক্ষক জানে স্কুলে যদি ছেলে মেয়ে না থাকে, সরকারি স্কুলগুলো একবার বন্ধ হয়ে গেলে, যখন বেসরকারি স্কুলের ব্যবসা রামরামা চলবে, তখন এই এলাকার কতগুলো মানুষের পকেটের ক্ষমতা থাকবে বেসরকারি স্কুলে হাজার হাজার টাকা ডোনেশন ফিস দিয়ে ছেলে মেয়েদের পড়ানো। যিনি স্কুল শিক্ষক তিনি জানেন যে রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থার কি হাল। তাই অরিন্দম বিশ্বাস আপনাদের প্রার্থী, তার হয়ে আজকে আমরা নির্বাচনী প্রচারে এসেছি। এই রাজ্য তো আজ এরকম হওয়ার কথা ছিল না। এ রাজ্যে আমরা বামপন্থীর একটা দীর্ঘ সময় সরকার চালিয়েছি, আপনারা সমর্থন করেছেন। নানা ঘটনা ঘটেছে সেই সময়। 2002 সালে যখন গুজরাট দাঙ্গা হচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, সেই সময় গুজরাটের স্বনামধন্য মুখ্যমন্ত্রী ছিল আজকের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটা মুসলিম পরিবার, বিলকিস বানুর পরিবার, তার হিন্দুত্বের ঠেকাও নেওয়া উগ্রবাদীরা বিলকিস বানুকে ধর্ষণ করে, তার কোলের থাকা বাচ্চাটাকে মাটিতে আছড়ে পাথরে মাথা ফাটিয়ে খুন করে। বিলকিস বানুর ধর্ষকদের আগামী দিনে সাজা হয়। আর 2014 সালে যখন নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার, তাদের কথা অনুযায়ী হিন্দুদের সরকার ক্ষমতায় আসে, বিলকিস বানুর ধর্ষকদের জেল থেকে বার করে সাজা মুকুট করে গলায় মালা পরিয়ে ধর্ষকদের নিয়ে বিজয় মিছিল করে এই বিজেপি, তারা আজকে আর্জি করে অভয়ার বিচার দেবে? আরে বিচার যদি দেওয়ারই ছিল, যখন সিবিআই তদন্ত করছিল তখনই তো দিতে পারত। সিবিআই কি রাজ্য সরকারের সংস্থা? সিবিআই তো রাজ্য সরকারের সংস্থা নয়, সিবিআই তো কেন্দ্র সরকারের সংস্থা। যদি সেটিং না থাকতো, কেন সিবিআই বলল যে চার্জশিট পাচ্ছি না, প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে? জয়দা বলার সময় বলছিল, স্বরূপদা বলার সময় বলছিল, দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হয়, কই কয়লা খেকো ভাইপোরও গ্রেপ্তার হয় না, গরু খেকো অনুব্রত, তাকে তো সাজা দেওয়ার 1 বছরের মধ্যে বেরিয়ে আসে, পার্থ বেরিয়ে আসে, পার্থর বান্ধবীর ফ্ল্যাটের তলা থেকে 51 কোটি টাকা পাওয়া যায়। কোথায় সেসবের হিসাব? আপনারা বলবেন সেটিং নেই? সেটিং যদি না থাকতো, 2006 সাল বামপন্থীরা চেয়েছিল এ রাজ্যে শিল্প হাব হোক সিঙ্গুরে, রতন টাটা উদ্যোগপতি, তার উদ্যোগে টাটা ন্যানোগাড়ির কারখানা হোক। সেই কাজ প্রায় সম্পূর্ণ হতে গেল। সেই সময় কে বাধা দিয়েছিল? বাধা দিয়েছিল মুখ্যমন্ত্রী, বর্তমান সময়ের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখন তিনি মুখ্যমন্ত্রী হননি, বিরোধী দলের নেত্রী ছিল। তিনি যখন স্যান্ডউইচকে অনশন মঞ্চে ধর্ণা দিচ্ছেন, তখন তার পাশে অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আসেনি। যে এসেছিল সে বিজেপির
প্রাক্তন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজনাথ সিং, আমি যদি ভুল বলি ChatGPT-কে দেখে নেবেন। এরপরে বলবেন সেটিং নেই। সেটিং না থাকলে দুর্নীতি সামনে আসতো না। ইডি সিবিআই রেড হওয়ার পরে যখন নেতারা বিজেপিতে চলে যায়, যখন তৃণমূল নেতারা মুখ লোকাতে বিজেপিতে যায়, বিজেপিতে তাদেরকে ওয়াশিং মেশিনে চুবিয়ে নিয়ে সার্ফ এক্সেল দিয়ে ঘষে ঘষে নিজের করে নেয়। বলবেন সেটিং নেই। তৃণমূলের যে প্রার্থী তালিকা তার মধ্যে 40টা লোক RSS এর। আমরা বলে যাচ্ছি আজকে 4 তারিখে যদি তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পায়, বিজেপির যে এমএলএ গুলো জিতবে, মিলিয়ে নেবেন কতজন পদ্ম ফুলে থাকে আর কতজন ছোট ফুল ঘাস ফুলে রাত মারে। যারা আজকে মনে করছেন যে না তৃণমূলকে সরাতে বিজেপিকে ভোট দিতে হবে, আপনারা মনে করতে পারেন। যারা মনে করছেন যে না এই মুহূর্তে বামপন্থীরা একটু দুর্বল, আমরা বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবো, আপনারা মনে করতে পারেন। তবে বিজেপিকে গ্যারান্টি দিতে পারবে যে তৃণমূল যদি সংখ্যাগরিষ্ঠতায় সরকার তৈরি করতে যায়, বিজেপির নেতারা পদ্ম ফুল থেকে তৃণমূলে লাভ মারবে না। আরে যারা টিকিট না পাওয়ার জন্য বিজেপি থেকে তৃণমূলে চলে যায়, তারা সরকারের মন্ত্রিসভায় যাওয়ার জন্য দল পাল্টাবে না। ইয়ার কি হচ্ছে? পারবে গ্যারান্টি দিতে? আমরা ভারতবর্ষের মানুষ আবার গ্যারান্টি শব্দে বিশ্বাস করি না। আগে করতাম, এই সময় আর করতে পারি না। 14 সালের পর থেকে গ্যারান্টি দিয়েছিল না নরেন্দ্র মোদী, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, সুইস ব্যাংকের কালো টাকা ভারতে নিয়ে এসে পরবর্তীতে সেই টাকা প্রত্যেকটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকতে হবে। আরে আপনি সাধারণ মানুষ ছেড়ে দিন, হিন্দু ছেড়ে দিন, মুসলমান ছেড়ে দিন, যারা বিজেপি করে এই এলাকায় তাদের অ্যাকাউন্টে 1 কানা করে ঢুকেছে, দেখাতে পারবেন? গ্যারান্টিতে তাই আমাদের আর বিশ্বাস নেই। ওইসব জুমলাবাজি, ভারতীয় জুমলা পার্টি। আজকে এই কিছুদিন আগে একটা বক্তব্য তোলপাড়, মহারাষ্ট্রের এমএলএ রবীন্দ্র চেভান, নামটা মনে রাখবেন, আবার বলছি, মহারাষ্ট্রের বিজেপি এমএলএ রবীন্দ্র চেভান কিছুদিন আগে সভা থেকে বলেছে এই যে দলিত নমশূদ্র সম্প্রদায়ের মানুষ এরা শুয়োরের মতো, এই মন্তব্য করেছে। সেই ক্লিপ আজকে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে। যারা দেশের মানুষদের শহরের সাথে তুলনা করে, সেই বিজেপিকে এই দেশের মানুষই 4 তারিখের পরে বুঝে নেবে কে বিজেপি আর কে বিজেপি, সেটা 4 তারিখে ঠিক করা হবে। তাই আমাদের লড়াই। আমরা বলছি আগামী দিনে যে রাজনীতি হবে, যে নির্বাচনী লড়াই হবে, এই লড়াই কেবলমাত্র নির্বাচনে জেতা হারার লড়াই নয়। একদিকে যেমন আমাদের রাজ্যে বন্ধ হতে চলেছে প্রায় 8212টা স্কুল, SIR, নাগরিকত্ব, আন্ডার অ্যাডজুডিকেশন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারংবার সাধারণ মানুষকে, গরিব খেটে খাওয়া মানুষের নাগরিকত্বকে, সার্বভৌমত্বকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে এই 2 শাসক দল। সেই সময় দাঁড়িয়ে এই নির্বাচনী লড়াই আর কেবলমাত্র ভোটের লড়াই নয়, এ লড়াই শিক্ষা বাঁচানোর লড়াই, এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, এ লড়াই বাংলা বাঁচানোর লড়াই। সেই লড়াইতে এই এলাকার সমস্ত মানুষকে একসাথে নিয়ে আমাদের সেই লড়াই লড়তে হবে। যদি আমরা এই লড়াইতে জিতি, আগামী দিনে বাংলা জিতবে। আমরা যদি জিতি, সন্তানদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ জিতবে। সেই একটা সুনিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা এই লড়াইতে নেমেছি। এই লড়াই কেবলমাত্র নির্বাচনে জেতা হারার লড়াই নয়। তৃণমূল বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছে না, জিজ্ঞেস করবেন না কোথায় গেল পাড়ায় সমাধানের 10 লক্ষ টাকা? কোনোদিন দেখেছেন যে এত বড় বড় 10/10-এর ব্যানার করছে? আমার বয়স কম, আমি 3-4টে নির্বাচন দেখেছি সক্রিয় হবে। তার আগে আমার নির্বাচনী বুদ্ধি ছিল না। নির্বাচন কি আপনারা তো জানেন। যারা 30 বছর 40 বছর ভোট দিচ্ছেন, কোনোদিন কান্নাপুরের বুকে এত বড় বড় নির্বাচনের ব্যানার দেখেছেন? আর এই টাকাগুলো কোথা থেকে আসছে? কোথায় গেল পাড়ায় সমাধানের প্রতি 10 লক্ষ টাকা? প্রশ্ন করতে হবে তো আমাদের। পাড়ায় সমাধান একটা ভালো প্রকল্প, আমরা ভেবেছিলাম যে না বুঝে বুঝে 10 লক্ষ টাকা করে যাবে, যেখানে অন্ধকার সোলার লাইট বসবে, যেখানে কাঁচা রাস্তা পাকা হবে, সরকারি প্রকল্প জল নিকাশি ব্যবস্থা হবে। আর আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পাড়ায় সমাধানের প্রস্তাব দিয়েছিলাম, গান্নাপুর রেল কলোনিতে জল নিকাশি ব্যবস্থা করতে হবে, ওখানকার মানুষের বর্ষার সময় খুব কষ্ট হয়। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলাম। প্রকল্প তো ভালো, মানুষের জন্য প্রকল্প, তবে সেই প্রকল্পের টাকা যখন রাস্তাঘাটে না গিয়ে নেতাদের পকেটে 35% আর বাকি টাকাগুলো
ব্যানার ফেস্টুনে চলে যায়, তখন তো আমাদের ভাবার সময় এসেছে এই সরকার যে প্রকল্পগুলো করছে সেগুলো কতটা জনমুখী প্রকল্প আর কতটা ভোটমুখী প্রকল্প। তৃণমূল বাড়ি বাড়ি প্রচার শেষে একটা মমতা ব্যানার্জির মুখের পোস্টার লাগিয়ে দিচ্ছে, আর কি বলছে যে না বাংলা নিজের মেয়েকেই চাই, বাংলা নিজের মেয়েকে চাই। আর কেমন মেয়ে? বাংলা এমন মেয়েকে চায় যে মেয়ে হাঁসখালিতে আজ থেকে 4 বছর আগে তৃণমূল নেতার ছেলের জন্মদিনের বার্থডে পার্টিতে একটা 14 বছরের 9-এ পড়া বাচ্চা মেয়েকে ডেকে নিয়ে গিয়ে খুন করে রেপ করে তার লাশ গুম করে দেওয়া হয়। আর তার পরবর্তীতে সংবাদ মাধ্যম মমতা ব্যানার্জির মুখের সামনে মাইক্রোফোন নিয়ে গেলে মমতা ব্যানার্জি বলেন যাকে খুন করা হয়েছে বাচ্চা মেয়ে, তার ছেলেটার সাথে লাভে বেড়াচ্ছিল, তাকে আগে থেকে প্রেগনেন্ট ছিল, সেটা দেখতে হবে। এরকম মেয়েকে পশ্চিমবঙ্গের মানুষ চায়? যখন ছোট্ট বাচ্চা মেয়ে তামান্না শাসক দলের নেতাদের বিজয় মিছিলের উল্লাসে খুন হয়, কি দোষ ছিল তামান্না? 9 বছরের বাচ্চা মেয়ে। ও রাজনীতি বুঝতো? ও সিপিএম বুঝতো? বিজেপি বুঝতো? তৃণমূল বুঝতো? সেসব তো বুঝতো না। একটা বাচ্চা মেয়ে দুপুর বেলা মায়ের আঙুল ধরে কলপারে খেলছে, এত বিজয় উল্লাস যে সেই বাচ্চা মেয়েটাকে বোম মেরে খুন করতে হলো। 4টে বিধানসভার উপনির্বাচন ছিল, 4টে। যারা 4টে নির্বাচনে জিতে নিজেদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ করতে গিয়ে কালীগঞ্জে একটা 9 বছরের বাচ্চা মেয়ে তামান্নাকে খুন করে, তারা 294টা আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যদি সরকার গঠন করে এই এলাকার মেয়েদের খুন করবে না, তার গ্যারান্টি দিতে পারবে? গ্যারান্টি দিতে? যখন বাচ্চা মেয়েটা খুন হয়ে গেল, এত বড় নির্লজ্জ বেহায়া আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দলের এমএলএ হুমায়ুন কবির, না ওই অসভ্যটার কথা বলছি না যে নতুন পার্টি খুলেছে, আর একটা আছে প্রাক্তন আইপিএস অফিসার, সেও কম না। সেই হুমায়ুন কবিরকে দিয়ে কোথায় পাঠিয়ে দিল? তামান্নার মাকে একটা কাগজে মুড়ে 20 লক্ষ টাকা দিয়ে বলছে দিদি এই টাকাটা রাখুন, তারপর আমরা যা ভাবার ভাববো। বাচ্চা মেয়ে তাকে খুন করলো, আর আজকে 20 লক্ষ টাকা দিতে যাচ্ছে। এরকম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চায়, এরকম মেয়েকে চায়। আজকে বড় সময় হলো চেয়েছিল 10 লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করতে, পারেনি। সেই সময় রাস্তায় বামপন্থীরা ছিল, আমরা ছিলাম। আমরা বলছি আমাদের এই এলাকা থেকে, এই এলাকার নেতৃত্ব, আমরা গিয়েছিলাম আরজিকরের অবস্থান মঞ্চে কলকাতা শ্যামবাজারে। এখানে রয়েছে না সমীরদা, শিল্পী মৌদি রয়েছে, সব্যসাচিতা রয়েছে, আমরা একসাথে গেছিলাম আরজিকরের অবস্থান মঞ্চে। প্রায় 15 দিন ওখানে বামপন্থীদের তরফে 15 দিন অবস্থান মঞ্চ চলেছে দোষীদের শাস্তির দাবিতে। আমরা রাস্তায় পড়ে থেকেছি। আমরা তখন বলেছিলাম রাস্তাই আমাদের একমাত্র রাস্তা, লড়াই রাস্তাতেই হবে। 10 লক্ষ টাকা দিয়ে লড়াইকে কিনতে পারবে না। আমরা তো ছিলাম সেই সময়, বিজেপি ছিল সেই সময়, বিজেপি ছিল না বললে আবার এই সভা থেকে মিথ্যে কথা বলা হবে। বিজেপি কোথায় ছিল? আমরা রাস্তায় ছিলাম। আর বিজেপি আরএসএস এর দপ্তর থেকে তাদের সংঘ প্রধান মোহন ভগবতকে দিয়ে বলিয়েছিল আরজিকর মামলার ক্ষেত্রে রাজ্য সরকার যে রায় নেবে, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা সেই রায়কে পূর্ণ সমর্থন জানাবে। এরপরেও বলবেন সেটিং নেই, বলবেন। আজকে আমাদের বুঝতে হবে এই যে সেটিং, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। একটা নির্বাচনে 2016 সালের নির্বাচনে তৃণমূল 11 সালে ক্ষমতায় আসার পরে বামপন্থীরা হয়তো তৃণমূলকে হারাতে পারেনি। 16 সালের নির্বাচনের পরে একটা নির্বাচনে বামপন্থীরা পারেনি, তাই বিজেপি নেতারা বলছে বামেদের দিয়ে আর হবে না, সিপিএমকে দিয়ে হবে না। বামেরা একটা নির্বাচনে পারেনি। 18 পঞ্চায়েত নির্বাচন, 19 সালের লোকসভা নির্বাচন, 21 সালের বিধানসভা, 22-এর পৌরসভা, 23-এর পঞ্চায়েত, 24-এর লোকসভা, এটা উপনির্বাচনের কথা ছেড়ে দিলাম, বাই ইলেকশন ছেড়ে দিলাম, সেখানেও বামপন্থীরা দ্বিতীয় হয়েছিল বালিগঞ্জে বাই ইলেকশনে। আরে আমরা একটা নির্বাচনে পারিনি। বিজেপির মাতব্বররা বড় বড় কথা বলছে বামপন্থী দিয়ে হবে না। বিজেপি যে 10টা নির্বাচনে পারেনি, তারা আজকে ঢাক পেটাচ্ছে যে তারা তৃণমূলকে হারাতে পারবে।
একটা নির্বাচনে পারিনি আমরা, ওরা 10টা নির্বাচনে পারিনি। আমরা একটা সাবজেক্টে হয়তো পিছিয়ে পড়েছি, ওরা 10টা পরীক্ষায় ফেল করেছে। সেই তৃণমূলকে দিয়ে আজকে বা বিজেপিকে দিয়ে আজকে যারা তৃণমূলকে সরানোর ভাবনা করছেন, আবার যারা ভাবছেন না বিজেপি এসে গেলে ক্ষতি হবে, তৃণমূলকে রেখে দিই, তাদেরকে বলছি মানুষ তো নির্বাচনে ভোট দেয় একটু ভালো থাকার জন্য, একটু তো ভালো থাকতে হবে, সেই কারণে তো সবাই ভোট দেন। তৃণমূলের আমলে আপনারা ভালো নেই, তৃণমূলকে দিয়ে হবে না, বিজেপি পারবে না। যারা পারবে তারা আজকে এই গান্নাপুর রেলগেট বাজারে সভা করছে, আর গতকালকে গান্নাপুর বড় বাজারে সভা করেছে। আমরা বামপন্থীরা আমরাই পারবো আগামী দিনে এই বাংলাকে বাঁচাতে। সেই লড়াইতে আপনাদের সকলকে পাশে চাই। আমাদের লড়াই জাতের ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে নয়। আমাদের লড়াই এই যে এত টোটো চালক ভাইয়েরা এখানে টোটো চালাচ্ছে, অটো চালকেরা অটো চালিয়ে খাচ্ছে, যখন স্মার্ট মিটার বসে যাবে বিদ্যুতের বিল একই থাকবে। তো আমাদের রাজনৈতিক লড়াইটা যারা আজকে টোটো চালিয়ে দিনে 300 টাকা 400 টাকা ইনকাম করে ঘরে ফিরছে, তারা যখন বাড়িতে গিয়ে যাদের টোটোর ব্যাটারিটাকে চার্জ দেবে, স্মার্ট মিটার একবার বসে যাওয়া যদি যায়, সে আপনি যা ইনকাম করবে তার ডবল হবে আপনার চার্জের দাম। আমরা চাই সেই মানুষটা তার কারেন্টের বিল যেন তার দৈনিক পারিশ্রমিকের চেয়ে বেশি না হয়। এই লড়াইতে আমরা আজকে নেমেছি। তাই এই এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আপনাদের সকলকে আমাদের এই লড়াইতে পাশে চাই। আপনাদের প্রার্থী বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড অরিন্দম বিশ্বাস আমাদের এই বিধানসভাতেই বাড়ি। আগামী 4 তারিখে নির্বাচনের ফলাফলের পরে তাকে নিয়ে যেন আমরা লাল আবির খেলতে পারি, এই আহ্বান আপনাদের কাছে রাখছি, আপনাদের কাছে অনুরোধ করছি। শুধু অনুরোধ নয়, শুধু রাজনৈতিক ভাষণ নয়, একটা কথা দিয়ে যাচ্ছি আজকের এই সভা থেকে। আপনারা যদি 29 তারিখে ইভিএম মেশিনে 1 নম্বর বোতাম চিপে কমরেড অরিন্দম বিশ্বাসকে বিধানসভায় পাঠান, 4 তারিখে আমরা যেমন লাল আবির খেলবো বিধানসভা জুড়ে, এটাও ঠিক, তেমনি এটাও ঠিক আগামী 50 দিনের মধ্যে মে মাসের 4 তারিখে নির্বাচন, 2 মাস গেলে জুলাইয়ের 4 তারিখ, জুলাইয়ের 4 তারিখের দরকার নেই, 50 দিন। জুন মাসের 24 তারিখের মধ্যে গান্নাপুর হসপিটাল, গান্নাপুর উপস্বাস্থ্য কেন্দ্রে 24 ঘন্টা ডাক্তারি পরিষেবা চালু করব। এই কথা আমরা অঙ্গীকারবদ্ধ, এই কথা আমাদের ইশতেহারে রয়েছে, সকলকে কথা দিয়ে যাচ্ছি। স্কুলগুলোতে যখন যারা ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে, চাষার বেটা, তার বাবা হয়তো চাষ করে খায়, মাঠে জমি জায়গা আছে, ফসলের দাম নেই, আলুর দাম নেই, যে টাকা ইনভেস্ট করেছে সেই টাকা তুলতে পারছে না, ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছে না। কেন ভর্তি করতে পারছে না? সরকার নির্ধারিত স্কুলে ভর্তির ফিস 240 টাকা, আর কোথাও কোথাও নেওয়া হচ্ছে 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 1200 টাকা। কি করে পারবে? আগামী দিনে যদি আপনারা বামপন্থের উপর আস্থা রাখেন, কমরেড অরিন্দম বিশ্বাসকে বিধানসভায় পাঠান আপনাদের বিধায়ক করে, মানুষের বিধায়ক করে, লাল ঝান্ডা যেমন জিতবে একই রকম ভাবে জিতে নেবেন আপনারা। কারণ এই যে সরকারি স্কুলগুলোতে এই যে হাজার হাজার টাকা ভর্তির ফি, সেই টাকা নিয়ে দুর্নীতি, এই সব বন্ধ হবে। একটা স্কুলে যদি 240 টাকার বেশি 1 টাকা ভর্তির ফিস নেওয়া হয়, কে পরিচালক কমিটির সভাপতি, কে কোথাকার মাতব্বর দেখবো না, রাস্তায় দাঁড়িয়ে আমরা লড়াইটা বুঝে নেব। তাই আমি শেষ করবো আমার কথা। রাজ্য জুড়ে বামপন্থী ছাত্র যুবরা ডাক দিয়েছে, এই লড়াই কেবলমাত্র ভোটের লড়াই নয়। সবাই বলছে যে স্কুল কলেজে ঝুলছে তালা, জাতি ধর্মে বাড়ছে দেশ, লাল ঝান্ডা ডাক দিয়েছে, বাঁচাও শিক্ষা বাঁচাও দেশ। এই লড়াইতে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, আপনাদের সকলকে পাশে রেখে আগামী 4 তারিখ যেন কমরেড অরিন্দম বিশ্বাসকে বিধানসভায় পাঠাতে পারি, মানুষের এমএলএ করে, মানুষের প্রতিনিধি করে। তাই আপনাদের সকলের কাছে আগামী 29 তারিখ ইভিএম মেশিনে 1 নম্বর বোতাম চিপে কমরেড অরিন্দম বিশ্বাসকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই এলাকার সমস্ত মানুষকে নমস্কার। লাল সিলাম আমাদের পার্টির পক্ষ থেকে ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ।